প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খিদিরপুর কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা খিদিরপুর কলেজ পক্ষ থেকে এই করোনাকালীন সময়ে যে অনলাইন ক্লাসের আয়োজন করেছি, সেই ক্লাসের আজকের আমার ক্লাস পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, কোভিড-19 যা করোনা ভাইরাস নামে পরিচিত, কোভিড-19 তথা করোনা ভাইরাস এ সময়ের সবচেয়ে আলোচিত বিষয়। যে ভাইরাস কাবু করে রেখেছে পুরো পৃথিবীকে, ঘরবন্দি করে রেখেছে কোটি কোটি মানুষকে, যার কারণে প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ। গত ডিসেম্বরে নভেল করোনা ভাইরাসের প্রথম রোগী চিহ্নিত হয় চীনের উহানে। এরপর থেকে সারা বিশ্বে 200টিরও বেশি দেশ ও অঞ্চলে প্রাণঘাতী ভাইরাসটি ছড়িয়ে পড়ে। সারা বিশ্বে 6 আগস্ট 2020 তারিখ পর্যন্ত 1,87,38,350 জন আক্রান্ত হয়েছে এবং 7,06,342 জন মারা গেছে। গত 8 মার্চ 2020 তারিখে বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এ পর্যন্ত বাংলাদেশে 2,49,641 জন আক্রান্ত হয়েছে এবং 3,306 জন মারা গেছে। শুরু থেকে দেশের মানুষের জীবন রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি এড়ানোর লক্ষ্যে 16 মার্চ 2020 থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন, যার ফলে শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষের পাঠদান কর্মসূচি বন্ধ রয়েছে। 1 এপ্রিল 2020 থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনা ভাইরাসের কারণে তাও নেওয়া সম্ভব হয়নি। এতে অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষার্থীদের মাঝে হতাশা বিরাজ করছে। স্থবিরতা নেমে আসে শিক্ষা ব্যবস্থায়। এই অচল অবস্থা থেকে বের হয়ে শিক্ষার্থীদের লেখাপড়ায় ফিরিয়ে আনার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে অনলাইন পাঠদান কর্মসূচি শুরু হয়েছে। তারই অংশ হিসাবে খিদিরপুর কলেজ নরসিংদী ও অনলাইন ক্লাস পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে। ভৌত অবস্থান, প্রয়োজনীয় উপকরণের সীমাবদ্ধতার কারণে সরাসরি লাইভ ক্লাস পরিচালনা করতে না পারায় ইউটিউব ও ফেসবুকে বিভিন্ন গ্রুপে এই ক্লাস আপলোড করা হয়। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয় নিয়ে। তোমরা সবাই এই আলোচনায় অংশগ্রহণ করবে বলে আমার বিশ্বাস। ওয়েলকাম টু আওয়ার অনলাইন ক্লাস। আজকের এই ক্লাসটি পরিচালনা করব আমি, এটিএম বেলায়েত হোসেন, লেকচারার, পদার্থবিজ্ঞান বিভাগ, খিদিরপুর কলেজ। আজ আমরা একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্র 10ম অধ্যায়ের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার আজকের পাঠের বিষয় হলো গ্যাসের সূত্র। আজকের এই পাঠ শেষে আমরা গ্যাস সম্পর্কে ধারণা লাভ করব, গ্যাসের সূত্রসমূহ ব্যাখ্যা করতে পারব। তো
গ্যাস সম্পর্কে আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে গ্যাস কি, গ্যাসের বৈশিষ্ট্য, গ্যাসের বিভিন্ন সূত্রগুলো। তো আমরা ধাপে ধাপে যাব, তোমরা একসাথে মিলানোর চেষ্টা করবে এবং একসাথে এগুলোকে আয়ত্তে আনার চেষ্টা করবে। সবাই মনোযোগের সাথে স্ক্রিনে লক্ষ্য করবে এবং কথাগুলো শুনবে। শুরু করা যাক। বলছি গ্যাস কি? আমরা গ্যাসকে বলতে পারি সাধারণ তাপমাত্রা ও চাপে যেসব পদার্থ বায়বীয় অবস্থায় থাকে তাদেরকে গ্যাস বলে। আমরা এভাবে গ্যাসকে সংজ্ঞা দিতে পারি, আবার এভাবেও সংজ্ঞা দিতে পারি। বর্তমান প্রচলিত মত অনুসারে সংকট তাপমাত্রার উপরে কোনো পদার্থের বায়বীয় অবস্থার নাম গ্যাস। তুমি যেভাবেই বলো সংজ্ঞা হয়ে যাবে। এখন এই যে আমরা বলছি সংকট তাপমাত্রা, আগের সংজ্ঞাটায় যেটা আমরা বললাম, কি বললাম, যে প্রচলিত মত অনুসারে সংকট তাপমাত্রার উপরে কোনো পদার্থের বায়বীয় অবস্থার নাম গ্যাস। তাইলে এখন প্রশ্ন দাঁড়ায় যে সংকট তাপমাত্রা কি? তোমাদের কি ধারণা আছে? দেখো আমরা কি বলছি, সর্বোচ্চ যে তাপমাত্রায় থাকলে কোনো গ্যাসকে শুধুমাত্র চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায়, আমরা তাকে বলছি কি ওই গ্যাসের সংকট তাপমাত্রা। কি বললাম? সর্বোচ্চ যে তাপমাত্রা থাকলে কোনো গ্যাসকে শুধুমাত্র চাপ প্রয়োগ করলে সেটা তরলে পরিণত হয়ে যায়, ওই তাপমাত্রাটাকে আমরা বলছি কি একটা গ্যাসের সংকট তাপমাত্রা। তবে এখানের মধ্যে আমাদেরকে লক্ষ্য করতে হবে যে এক এক গ্যাসের সংকট তাপমাত্রা এক এক মানের। সেটা তাহলে প্রত্যেক গ্যাসের কিন্তু সংকট মাত্রা বিভিন্ন মানের হবে, একটা নির্দিষ্ট মান না। যেমন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সংকট তাপমাত্রা হলো 31.04 ডিগ্রি সেলসিয়াস। আবার অক্সিজেন একটা ভিন্ন গ্যাস, তার সংকট তাপমাত্রা হলো -118.8 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি দাঁড়ালো? তাহলে সংকট তাপমাত্রা এক এক গ্যাসের জন্য এক এক মানের হয়ে থাকে। তাহলে এখন একটা প্রশ্ন, সেটা হলো নাইট্রোজেনের সংকট তাপমাত্রা 226.8 কেলভিন বলতে কি বোঝায়? কি বুঝি? দেখো তোমাদের ধারণা মিলানোর চেষ্টা করো। নাইট্রোজেনের সংকট তাপমাত্রা 226.2 কেলভিন বলতে বোঝায় নাইট্রোজেন গ্যাসকে 226.2 কেলভিন তাপমাত্রায় শুধুমাত্র চাপ প্রয়োগ করলে নাইট্রোজেন তরলে পরিণত হয়ে যায়। ঠিক আছে? তাহলে আমরা যে কোনো একটা গ্যাসের সংকট তাপমাত্রা বলতে কি বুঝি আমরা সেটা বুঝলাম। এবারে গ্যাসের চলক। গ্যাসের চলক, তো চলক, গ্যাসের চলক সম্পর্কে বলার আগে আমরা সাধারণত চলকটা কি বুঝি? চলক, চলক মানে কি? যে চলে। অর্থাৎ কোনো সমীকরণে, কোনো বিক্রিয়ায় যে রাশিটার মানের পরিবর্তন হয়, যে রাশিটা স্থির থাকে না, বিভিন্ন অবস্থা এবং পরিপার্শ্বিকতার পরিপ্রেক্ষিতে যার মানের পরিবর্তন হয়, আমরা তাকেই চলক বলি। তাহলে সেরূপ গ্যাসেরও চলক আছে। গ্যাসের চলক কি আমরা এখন সেটা, গ্যাসের চলক বলতে আমরা এখানে বলতে চেয়েছি গ্যাসীয় পদার্থের যে সকল রাশির মানের পরিবর্তন হয় তাদেরকে গ্যাসের চলক বলে। গ্যাসের চলক কয়টি? কয়টি গ্যাসের চলক? হ্যাঁ, গ্যাসের চলক তিনটি। গ্যাসের চলক হলো তিনটি। সেগুলো কি কি দেখা যাক। হ্যাঁ, গ্যাসের চলকগুলো হলো গ্যাসের চাপ, আয়তন এবং তাপমাত্রা। এই তিনটা হলো গ্যাসের চলক। এই তিনটা চলকের যে কোনো দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করতে হলে অপরটি অপরিবর্তিত অর্থাৎ স্থির রাখতে হয়। এই নিয়মে তিনজন বিজ্ঞানী বয়েল, চার্লস এবং রেনো
চলক তিনটির মধ্যে সম্পর্ক স্থাপন করে তিনটি সূত্র প্রদান করেন। এই তিনটি সূত্র গ্যাসের সূত্র নামে পরিচিত। অর্থাৎ কেউ তোমার চাপকে স্থির রেখেছেন, আয়তন এবং তাপমাত্রাকে পরিবর্তনশীল ধরে একটা সূত্র দিয়েছেন, কেউ আবার আয়তনকে স্থির রেখেছেন, কেউ আবার তাপমাত্রাকে স্থির রেখেছেন। তো এই তিনজনে তিনটা সূত্র দিলেন, যেগুলোকে আমরা গ্যাসের সূত্র নামে জেনে থাকি। এখন সূত্রে যাওয়ার আগে আমরা আদর্শ গ্যাস সম্পর্কে একটু জানবো। আদর্শ গ্যাস কি? যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল ও চার্লসের সূত্র যুগ্মভাবে মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে। তার মানে ওই যে গ্যাসগুলো একই সাথে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র অনুসরণ করবে, মানবে, সেগুলোই আদর্শ গ্যাস। আদর্শ গ্যাসের কিছু বৈশিষ্ট্য আছে। সেগুলোর মধ্যে হলো যে আদর্শ গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যসমূহ মেনে চলে। সকল তাপমাত্রা ও চাপে ভিভি ইকুয়াল টু এনআরটি এই সমীকরণ মেনে চলবে আদর্শ গ্যাস। এখানের মধ্যে তোমরা জানো যে পি হলো গ্যাসের চাপ, ভি গ্যাসের আয়তন, আর সার্বজনীন গ্যাস ধ্রুবক, এন হলো মোলার সংখ্যা বা মোল সংখ্যা, টি হলো পরম তাপমাত্রা। 3, গ্যাসের অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নাই, আকর্ষণ বিকর্ষণ কিছুই থাকবে না অণুগুলোর মধ্যে। 4 হলো স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি এর আয়তনের উপর নির্ভরশীল নয়। 5 বলতে পারি আমরা আদর্শ গ্যাসের অণুসমূহের মোট আয়তন পাত্রের আয়তনের তুলনায় খুবই সামান্য, খুবই নগণ্য। অণুগুলোর মোট আয়তন যে পাত্রে গ্যাসটাকে রাখবো তার সাথে তুলনা করলে অণুগুলোর আয়তন খুবই কম, একেবারেই নগণ্য। এখন আমরা এগুলো দেখলাম আদর্শ গ্যাস। আসলে বাস্তবতা কি বলে? বাস্তবতা কি বলে দেখো, আদর্শ গ্যাস একটি কাল্পনিক ধারণা মাত্র। এর কোনো প্রকৃত কোনো কথা না, এটা একটা কাল্পনিক ধারণা। প্রকৃত অর্থে কোনো গ্যাসই আদর্শ গ্যাস নয়। কেবল নিম্ন চাপ ও উচ্চ তাপমাত্রায় সকল গ্যাসই আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। তবে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড এই গ্যাসগুলো প্রকৃত গ্যাস, এগুলো সাধারণ চাপে এবং তাপমাত্রায় গ্যাসের সূত্রগুলো মেনে চলে। এই জন্য আমরা এদেরকে অনেক সময় আদর্শ গ্যাস হিসাবে বিবেচনা করি। এবার এই গ্যাস যে আমরা বললাম যে সূত্র, গ্যাসের ক্ষেত্রে আমরা প্রথমে বয়েলের সূত্র দেখব। তো এখন আমরা শিক্ষার্থীবৃন্দ একে একে আদর্শ গ্যাসের ক্ষেত্রে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপের সূত্র সেগুলো আমরা দেখব। আমরা এই সূত্রগুলো শেখার পাশাপাশি আমরা বিজ্ঞানীদেরকেও একটু চেনার চেষ্টা করব। আজকে আমরা এই মনিটরে আমরা বয়েল এবং চার্লসের ছবিটা দেখব, তাদের জন্ম বৃত্তান্ত সম্পর্কে আমরা সামান্য ধারণা নেওয়ার চেষ্টা করব। আমরা সামনের দিকে অগ্রসর হই। চিত্রে আমরা বয়েলের ছবি দেখতে পাচ্ছি। তার পুরো নাম হলো রবার্ট বয়েল। রবার্ট বয়েল 25শে জানুয়ারি 1627 সালে লিসমোর, আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং 30 ডিসেম্বর 1691 সালে লন্ডনে মারা যান রবার্ট বয়েল। রবার্ট বয়েল ছিলেন একজন অ্যাংলো আয়ারল্যান্ডীয় প্রকৃতিবিদ, দার্শনিক, রসায়নবিদ, পদার্থবিজ্ঞানী এবং উদ্ভাবক। তিনি আধুনিক রসায়নের অন্যতম প্রতিষ্ঠাতা এবং পরীক্ষামূলক বিজ্ঞান পদ্ধতির অন্যতম প্রবর্তক। স্থির তাপমাত্রায় গ্যাসের চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক
স্থাপন করে তিনি এক যুগান্তরকারী সূত্র দেন এবং এই সূত্রের মাধ্যমে তিনি সারা বিশ্বে পরিচিতি লাভ করেন। এখন আমরা দেখব যে তার সেই সূত্রটা কি। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে বয়েলের সূত্র। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট পরে কোনো গ্যাসের আয়তন প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। এটা হলো গ্যাসের ক্ষেত্রে বয়েলের সূত্র। এই সূত্রটার গাণিতিক রূপ হলো V is proportional to 1/P। এখানে কন্ডিশন হলো তাপমাত্রা স্থির থাকবে, তাপমাত্রাটা স্থির থাকতে হবে। পাশে লিখে নিও তোমরা, তাপমাত্রা স্থির। যদি P1, P2, P3 ইত্যাদি তাপমাত্রায় ইত্যাদি চাপে গ্যাসের আয়তন V1, V2 এবং V3 এভাবে হয়, তাহলে আমরা এক নং সমীকরণটাকে লিখতে পারি P1 V1 = P2 V2 = P3 V3 = এদের গুণফলটা ধ্রুবক। এখানের মধ্যে যেটা হলো যে তোমরা জানো যে সেটা কি, ভিটা হলো গ্যাসের আয়তন এবং পিটা হলো গ্যাসের চাপ। এখন বয়েলের সূত্র অনুসারে স্থির তাপমাত্রায় গ্যাসের চাপ এবং আয়তনের মধ্যে বিভিন্ন ধরনের লেখ আছে। এই লেখগুলো তোমাদের বিশেষ করে MCQ পরীক্ষায় প্রায় প্রশ্ন হয়ে থাকে এই লেখগুলো দিয়ে। এগুলো মনোযোগের সাথে একটু লক্ষ্য রাখতে হবে। এখানে আমরা যে দুটো লেখ দেখতেছি সেটা হলো যে এক্স অক্ষ বরাবর পি অথবা বি যাই দিই, অপর দিকে তার উল্টোটা দিলে লেখাটা ঠিক চিত্রের ন্যায় এখানের মধ্যে চিত্রে যেভাবে আছে সেরকমই হবে, একটা সূচকীয় লেখচিত্রের মতো। যদি আমরা 1/P বা 1/B কে এক্স অক্ষে দিয়ে অপর রাশিটাকে আমরা ওয়াই অক্ষে দিই, তাহলে সেটা হবে একটা মূলবিন্দুগামী সরল রেখা, সেটা একটা মূলবিন্দুগামী সরল রেখা। আবার দেখো, আমরা যদি সেই 1/B বা 1/P কে আমরা ওয়াই অক্ষে দিই এবং অপরটাকে এক্স অক্ষে দিই, তাহলে সেটাও একটা মূলবিন্দুগামী সরল রেখা। তাহলে দেখো এই দুইটা লেখ কিন্তু একই রকম। দেখো আগেরটা ছিল 1/B অথবা 1/P এক্স অক্ষ বরাবর, আর অপরটা হলো ওয়াই অক্ষ বরাবর, সেটা যেমন একটা মূলবিন্দুগামী সরলরেখা। ঠিক পরে দেখো এবার 1/B বা 1/P সেটাকে আমরা ওয়াই অক্ষ বরাবর দিলাম এবং অপরটাকে আমরা এক্স অক্ষ বরাবর দিলাম, তাহলে সেটাও কি হলো একটা মূলবিন্দুগামী সরলরেখা। এগুলো খেয়াল রাখতে হবে তোমাদের কিন্তু। এবার দেখো যে আমরা পি এবং বি এর গুণফল নিয়ে এবং অপর যে কোনো একটা রাশি নিয়ে যদি আমরা লেখা অঙ্কন করি, সেই পি এবং বি এর অর্থাৎ চাপ এবং আয়তনের গুণফলটাকে আমরা ওয়াই অক্ষ বরাবর এবং অপর রাশিটাকে আমরা এক্স অক্ষ বরাবর স্থাপন করলে যে রেখাটা হয় সেটা চিত্রে একটা সরল রেখা হবে একটা নির্দিষ্ট মানে, অর্থাৎ ওয়াই অক্ষের উপর একটা নির্দিষ্ট মানে। এক্স অক্ষ বরাবর পি অথবা ভি তার মানের পরিবর্তন হলেও কিন্তু তাদের গুণফল মানটা স্থির থেকে যাবে। এই এবার আসো আমরা পরবর্তী ধাপে যাই। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে চার্লসের সূত্র দেখে নিই। আমরা চিত্রে দেখলাম যে বিজ্ঞানী চার্লসের ছবিগুলো। তার পুরো নাম হইল জ্যাকুইস আলেকজান্ডার সিজার চার্লস। বিজ্ঞানী চার্লস 12 নভেম্বর 1746 সালে ফ্রান্সে জন্মগ্রহণ করেন, আর হলো যে 7 এপ্রিল 1823 সালে প্যারিসে ফ্রান্সে মৃত্যুবরণ করেন। তিনি মোট 76 বছর জীবিত ছিলেন। জ্যাকুইস আলেকজান্ডার সিজার চার্লস ছিলেন একজন ফরাসি উদ্ভাবক, বিজ্ঞানী, গণিতবিদ এবং বেলুন বিশেষজ্ঞ। 1783 সালের আগস্টে চার্লস এবং রবার্ট ভায়রা তারা প্রথম মানববিহীন মানুষ ছাড়া হাইড্রোজেনপূর্ণ গ্যাস বেলুন উড়ান। তার কিছু মাস পর ডিসেম্বরে চার্লস এবং লুইস রবার্ট প্রায় 550 মিটার উচ্চতায় মনুষ্যবাহী বেলুন উড়াতে সক্ষম হন। তারা মনুষ্যবাহী বেলুনে, অর্থাৎ তারা নিজেরাই এই বেলুনে উপরে উঠেন। বিজ্ঞানী চার্লস স্থির চাপে গ্যাসের আয়তন ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক স্থাপন করেন
মূলত জোসেফ লুইস গেলুসাক 1802 সালে চার্লসের ধারণাকে সূত্র আকারে রূপদান করেন। তবে যেহেতু ধারণাটা চার্লসের ছিল, সেহেতু তার সম্মানে এই সূত্রটা চার্লসের সূত্র হিসাবেই আমরা বিজ্ঞানে স্বীকৃতি দিয়েছি। গেলুসাকও তাকে সম্মান প্রদর্শন করেছেন। আমরা এখন যাই তার সূত্রটা কি। হ্যাঁ, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে চার্লসের সূত্র সেটা হলো স্থির চাপে নির্দিষ্ট বলে কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। এটা হলো কিন্তু স্থির চাপে গ্যাসীয় পদার্থের চার্লসের সূত্র। তো এই সূত্রটার যে গাণিতিক সমীকরণ যেটা, সেটা হলো যে বি থিটা ইকুয়াল টু বি0 প্লাস θ/273 বি0। এখানে যদি আমরা বি0টা কমন নিই, তখন দাঁড়ায় বি0 ইন্টু 1 প্লাস θ/273। এই সূত্রটাকে যদি আমরা সমাধান করি এবং সেটা আমরা এভাবে লিখতে পারি v1/t1 ইকুয়াল টু v2/t2 অথবা v1/v2 ইকুয়াল টু t1/t2। অর্থাৎ এই যে 2 নম্বর সমীকরণটা, সেটাকে আরও সহজ করলে যা আমরা বলতে পারি এদের অনুপাতটা ধ্রুবক থাকে। কার ভি এর এবং টি এর অনুপাতটা ধ্রুবক থাকে। সেটা ভাষাগতভাবে বলা যায় যে স্থির চাপে নির্দিষ্ট পরে কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ বি থিটা প্রপোর্শনাল টু টি। এখানে লক্ষণীয় যে তোমরা জানো যে বি থিটা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের আয়তন, বি0 ছিল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের আয়তন, আর টি ছিল কি গ্যাসের পরম তাপমাত্রা। তাহলে যে কথা বলছি, এখন আমরা অনেকেই এই চার্লসের সূত্র নিয়ে আমরা বিভ্রান্ত হই। যদি বলা হয় যে চার্লসের সূত্র কি, তখন অনেকেই আমরা এই 3 নাম্বার যে একটা সিদ্ধান্ত, এটা আমরা বলি যে স্থির চাপে নির্দিষ্ট বলে কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ বি থিটা প্রপোর্শনাল টু টি। আসলে কিন্তু এটা চার্লসের সূত্র না। চার্লসের সূত্র কিন্তু ছিল এইটা, যে স্থির চাপে নির্দিষ্ট বলে কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। এটাই ছিল কিন্তু মূলত চার্লসের সূত্র। আর এই সূত্রটাকে গাণিতিকভাবে বিশ্লেষণ করার পরে আমরা পেয়েছি যে এই 3 নাম্বার সূত্র অংশটা, যে স্থির চাপে নির্দিষ্ট পরে কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। তো অতএব এটা চার্লসের সূত্রের একটা সিদ্ধান্ত, এটা সূত্র না। সূত্র কিন্তু ওই আমাদের প্রথমে যেটা বলছি সেটাই বলতে হবে, এটা খেয়াল রাখতে হবে সবাইকে। আসলে আমরা চার্লসের সূত্র থেকে আমরা পরম শূন্য তাপমাত্রা সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি। তাহলে পরম শূন্য তাপমাত্রা, সেটা নাম হয়তো শুনেছ। এখন দেখো যে আমরা সেটা কীভাবে ধারণা লাভ করতে পারি চার্লসের সূত্রের সাহায্যে। চার্লসের সূত্রের একটা গাণিতিক রূপ ছিল বি থিটা ইকুয়াল টু বি0 1 প্লাস θ/273, যেখানে বি0 হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের আয়তন এবং বি থিটা হলো θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের আয়তন। তাহলে এই যে 1 নম্বর সমীকরণে, এখন আমরা যদি এই সমীকরণের থিটার মান যদি -273 ডিগ্রি সেলসিয়াস বসাই, আমরা 1 নম্বর সমীকরণে যদি এই সমীকরণটাতে যদি আমরা বসাই, তাহলে বসালে আমরা কি পাইতেছি, যে আমরা দেখতেছি যে কি এই যে 2 নম্বর সমীকরণে এসে যে বি থিটার মান 0 হয়ে যেতেছে, অর্থাৎ -273 ডিগ্রি বসাইলে পরে গ্যাসের আয়তনটা 0 হয়ে যাচ্ছে 2 নম্বর সমীকরণে আমরা দেখতে পেলাম। এখন এই যে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বসাইলে থিটার মান, সেটা তত্ত্বীয়ভাবে 0 হয়ে যায়। তাপমাত্রা যদি আরও কমানো হয়, তাহলে বি থিটার মানটা মাইনাস হয়ে যাবে। কিন্তু কোনো জিনিসের মান, পদার্থের আয়তন মাইনাস হতে পারে না, অবশ্যই তার একটা আয়তন থাকবে। তো কাজেই
এই জন্যই আমরা যেটা বলি যে আমাদের এই -273 ডিগ্রির নিচে কোনো তাপমাত্রা থাকতে পারে না। মহাবিশ্বের সর্বনিম্ন তাপমাত্রা হলো -273 ডিগ্রি সেলসিয়াস, এবং এই তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তত্ত্বীয়ভাবে শূন্য হয়ে যায়। এই জন্য আমরা একে পরম শূন্য তাপমাত্রা বলি। তাহলে এর একটা সংজ্ঞা যদি আমরা দেই, সেটা এভাবেই দিতে পারি যে যে তাপমাত্রায় স্থির চাপে নির্দিষ্ট পরে কোনো গ্যাসের আয়তন তত্ত্বীয়ভাবে শূন্য হয়ে যায় তাকে গ্যাসের পরম শূন্য তাপমাত্রা বলে। তাহলে আমরা এখান থেকে পরম শূন্য তাপমাত্রার একটা সংজ্ঞা পেলাম। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা পরম শূন্য তাপমাত্রায় একটা কথা বারবার আমরা বলার চেষ্টা করছি যে তত্ত্বীয়ভাবে শূন্য হয়ে যায় গ্যাসের আয়তনটা। এই যে তত্ত্বীয়ভাবে কথাটা বলার উদ্দেশ্য হলো যে আসলে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যাওয়ার আগেই গ্যাস আর তখন গ্যাস থাকে না, সেই তাপমাত্রা যাওয়ার আগেই সেটা কিন্তু তরলে পরিণত হয়ে যায়। গ্যাসকে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত নেওয়া যায় না, কিন্তু ওটা একটা গাণিতিক সমীকরণ, গাণিতিক হিসাব নিকাশ, তত্ত্বীয় বিষয়। এই জন্যই সেখানের মধ্যে আমরা বারবার তত্ত্বীয় শব্দটাকে আনার চেষ্টা করেছিলাম। এখন আমরা দেখব যে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে চাপের সূত্র। তো এখানে একটা কথা বলে রাখা দরকার যে চার্জের সূত্র এবং চাপের সূত্রের বক্তব্য এবং গাণিতিক সমীকরণ প্রায় একই, শুধু এক জায়গায় ওইখানের মধ্যে স্থির ছিল তোমার চাপ, আর চাপের সূত্রে স্থির থাকবে আয়তন, আর বাদ বাকি হিসাব নিকাশে সব জায়গায় একই হবে। গাণিতিক সমীকরণগুলোতে ভির জায়গায় পি হবে। তো দেখি আমরা চাপের সূত্রটা কীভাবে বলা যায়। স্থির আয়তনে নির্দিষ্ট পরে কোনো গ্যাসের চাপ প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চাপের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। আর ওইখানে আমরা বলছিলাম যে সেখানের মধ্যে স্থির চাপে নির্দিষ্ট পরে কোনো গ্যাসের আয়তন আমরা বলছিলাম, আর এখানের মধ্যে আমরা বলছি স্থির আয়তনে নির্দিষ্ট পরে কোনো গ্যাসের চাপ। শুধু পার্থক্য এই জায়গাটাই। গাণিতিক সমীকরণও তাই, P(θ) প্লাস θ/273 P0। আমরা P0 যদি কমন নেই তাহলে হবে P0 × 1 প্লাস θ/273। এটাকে যদি আমরা সরলীকৃত করি তাহলে হবে কি, যদি P1 এবং P2 চাপে গ্যাসের তাপমাত্রা T1 এবং T2 হয় তাহলে হবে P1/T1 = P2/T2, অথবা আমরা লিখতে পারি যে P1/P2 = T1/T2, যেখানে থিটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের চাপ, তারপরে ছিল যে V0 ছিল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের চাপ, আর টি ছিল পরম তাপমাত্রা গ্যাসের। এখন এই যে 2 নম্বর সমীকরণটাকে আমরা যদি আরও বিশ্লেষণ করি তাহলে আমরা বলবো এই যে তোমার পি এবং টি অর্থাৎ চাপ এবং তাপমাত্রা এদের অনুপাতটা ধ্রুবক। তার মানে কি? তার মানে যদি স্থির চাপে নির্দিষ্ট পরে কোনো গ্যাসের চাপ পরম তাপমাত্রা সমানুপাতিক। এটা আমরা চাপের সূত্রের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারি। এখন নিম্ন চাপে তাপমাত্রার লেখচিত্র, নিম্ন চাপ রেখে চাপের সাথে তাপমাত্রার যে লেখচিত্রটা আমরা এখানের মধ্যে দেখলাম, সেটা আমরা তাপমাত্রাকে এক্স অক্ষে এবং চাপকে ওয়াই অক্ষে দিলে সেটা একটা মূলবিন্দুগামী সরলরেখা পাওয়া যাচ্ছে, অবশ্যই স্থির আয়তনে। তারপরে P/T কে ওয়াই অক্ষে দেওয়া তাপমাত্রাকে এক্স অক্ষে দিলে সেটা
ওয়াইফকে একটা নির্দিষ্ট মানে ছেদ করে একটা সরল রেখা পাওয়া যাচ্ছে। এই লেখচিত্রগুলো পরীক্ষায় মাঝে মধ্যে আসে, কাজে তোমাদের এগুলো মনে রাখতে হবে। এবার আমরা বয়েলের সূত্র, চার্লসের সূত্র দেখেছি একটু আগে। এখন এই সূত্রকে একত্রিত করে আমরা একটা সমীকরণ দেখব, যেটাকে বলা হয় তোমার বয়েল চার্লসের সমন্বিত রূপ বা আদর্শ গ্যাস সমীকরণ। এখানের মধ্যে আমরা গ্যাসের চাপ, আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক স্থাপন করে এই সমীকরণটা প্রতিষ্ঠা করব। সেটা হলো, সমীকরণটা হলো পিভি ইকুয়াল টু এনআরটি, যেখানে পি হলো গ্যাসের চাপ, ভি হলো গ্যাসের আয়তন, এন হলো মোল সংখ্যা, আর আর হলো মোলার গ্যাস দ্রব্যক, যার মান হলো 8.314 জুল পার কেলভিন পার মোল। এটাকে আবার সার্বজনীন গ্যাস দ্রব্যকও বলে, এবং এই মানটা সবসময় সব ক্ষেত্রে একই থাকবে, এর মানের কোনো পরিবর্তন হবে না। কাজেই এই মানটা তোমাদের মনে রাখতে হবে। পদার্থবিজ্ঞানের বহু জায়গায় প্রায়োগিক ক্ষেত্রে এই গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক আর এর মান ব্যবহার করতে হয়, এবং মাঝে মাঝে পরীক্ষাও এই মানটা কত সেটা আসে তোমাদের এমসিকিউতে। এই মানটা অবশ্যই এখন থেকে তোমাদের মনে রাখতে হবে। এখন এই যে আমরা বলছি যে এন হলো মোল সংখ্যা, সেই মোল সংখ্যাটাকে আবার বের করার নিয়ম হলো, এখানে মধ্যে আমরা দেখতেছি যে এন ইকুয়াল টু ছোট অক্ষরে লেখা স্মল লেটারে এম বাই ক্যাপিটাল লেটারে এম, যেখানে মধ্যে স্মল লেটারের এমটা হলো গ্রাম এককে গ্যাসের ভর। গ্যাসটাকে আমরা গ্রামে প্রকাশ করলে যে গ্যাসটা নেব সেটার ভর, আর বড় হাতের এম যেটা, সেটা হলো গ্যাসের গ্রাম আণবিক ভর। সেটা হলো গ্রাম আণবিক ভর। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ পর্যন্ত গ্যাস সম্পর্কে, আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস, গ্যাসের সূত্র সম্পর্কে আমরা ধারণা করলাম, লাভ করলাম, আমরা বলার চেষ্টা করলাম। তাহলে আমরা আমাদের এই আলোচনার থেকে আজকে কি শিখলাম? আমরা আজকে যা শিখেছি তা হলো গ্যাস এবং আদর্শ গ্যাস, বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং পরম শূন্য তাপমাত্রা। আমরা শিখেছি চাপের সূত্র। আমরা আরও শিখেছি আদর্শ গ্যাস সমীকরণ। তো আমরা এই জিনিসগুলো শিখলাম। এখন আমরা এগুলোকে কতটুকু উপলব্ধি করতে পারলাম এবং আমাদের বাস্তব জীবনে আমরা এর কতটুকু প্রয়োগ করতে পারবো, তার যাচাই করার জন্য একটা বাড়ির কাজ দিব। তোমরা এই সমস্যা এখানে মধ্যে উপস্থাপন করা হবে। তোমরা এই সমস্যাটি সমাধান করে পরবর্তী ক্লাসে নিয়ে আসবে সবাই। তাহলে আমরা সমস্যাটা কি হলো? সমস্যাটা হলো যে কোনো হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসা একটি বায়ু বুদবুদের আয়তন 5 গুণ হয়। বায়ুমণ্ডলের চাপ 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার হলে হ্রদের গভীরতা কত? আমরা এই সমস্যাটা সমাধান করে নিয়ে আসবে তোমরা। আমাদের পরীক্ষায় এই ধরনের উদ্দীপক দিয়ে প্রায় বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে। তোমরা আজকের এই পড়া থেকে, বিশেষ করে বয়েল এবং চার্লসের সূত্র, তাদের সমন্বিত রূপের গাণিতিক সমীকরণকে কাজে লাগিয়ে তোমরা এই সমস্যাটা সমাধান করে নিয়ে আসবে। তাহলে আজকে আমরা এখানেই শেষ করব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আর এই বর্তমান করোনা মহামারীর সময়ে স্বাস্থ্য অধিদপ্তর বাংলাদেশ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যে সকল নিয়মকানুনগুলো মেনে চলার নির্দেশ দিয়েছে, অবশ্যই আমরা সবাই এই নির্দেশগুলো মেনে চলব। আর বর্তমান আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকেও, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও যে নির্দেশ দিয়েছে যে
আমরা যখন ঘর থেকে বের হব সামাজিক দূরত্ব আমরা বজায় রাখব। এবং তোমরা জানো যে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। অবশ্যই যখন ঘর থেকে বের হবে, এমনকি ঘরেও অন্যদের সাথে যখন কাছাকাছি যাবে তখন মাস্ক ব্যবহার করবে। নিজে সুস্থ থাকো, তোমার পরিবার পরিজন এবং আশপাশের মানুষদেরও সুস্থ রাখো। আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ক্লাসে উপভোগ করার জন্য। আগামী ক্লাসে আবারও আমাদের দেখা হবে। আল্লাহ হাফেজ।